স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার, একটু অবস্থা? আগে স্যার ইংলিশ শেষ হলো। হ্যাঁ, দেরি হয়ে গেছে। আর দেখো, আজকে যা পড়াবো সেটা দেখো। এতদিন যা পড়িয়েছি তার দ্বিতীয় অংশটা আজকে হলো পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। বিশেষ করে কোনগুলো পর্যায়ভিত্তিক ধর্ম এবং এগুলোর যে পরিবর্তন পর্যায় সারণীতে এরা কিভাবে পরিবর্তিত হয়, তারপরে কেন পরিবর্তিত হয়, তারপরে এরা এই যে মৌলগুলোর বৈশিষ্ট্য ধর্ম এগুলো কিভাবে চেঞ্জ হয়, সেটা আমরা এখানে জানবো এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে এই পয়েন্টস গুলো একটু দেখো। আমরা প্রথমে পড়ব যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম কি, তারপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম এগুলি নিয়ে, তারপরে পরমাণুর আকারের উপর তোমার এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীল, কিভাবে নির্ভরশীল হয় বা আকার চেঞ্জ হলে এগুলো কিভাবে চেঞ্জ হয়। তারপরের যে লাস্ট টপিকটা সেটা আমরা পড়ব মৌলের যে অক্সাইড গুলো আছে তাদের ধর্ম। অক্সাইড গুলো তিন রকমের হতে পারে, তোমার মোট চার রকমের হতে পারে: অম্লীয়, ক্ষারকীয়, তারপরে হতে পারে উভয়ধর্মী, আবার আরেকটা আছে নিরপেক্ষ, মানে এটা অ্যাসিডও না ক্ষারও না, কোনোটাই না, ওটাকে বলা বলা হয় নিরপেক্ষ। কিছু কিছু অক্সাইড আছে সেগুলো ক্ষারকধর্মী, আবার কিছু অক্সাইড আছে অম্লধর্মী, তারপরে কিছু অক্সাইড আছে উভয় রকমের ধর্ম এদের মধ্যে পাওয়া যায়, অম্ল এবং ক্ষারক উভয় রকমের ধর্ম। আবার কিছু ধর্ম অক্সাইড আছে যেগুলো প্রশম। তো আমরা সেগুলোর পরে পড়ব। আচ্ছা, আমরা এবার পড়ায় যাই। আচ্ছা, পর্যায়ভিত্তিক ধর্ম কি? আমরা একটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কিছু কিছু ধর্ম কি হয়, পরিবর্তিত হয় পরিবর্তন হয়। এবং একটা নির্দিষ্ট মানে নিষ্ক্রিয় মৌল পর্যন্ত গিয়ে কি হয়, এটা থেমে যায়। পরবর্তী পর্যায়ে গিয়ে সেটা আবার কি হয়, পুনরাবৃত্ত হয়। বুঝতে পেরেছো? আমি এখানে জি স্যার। একটু দেখাই। পরের স্লাইডটা এখানে দেখো, এখানে মোট চারটা পর্যায়ে আমি দেখিয়েছি। তো মেইনলি আমরা দ্বিতীয় পর্যায়টা নিয়ে বেশিরভাগ আলোচনা করব, যেমন লিথিয়াম থেকে তোমার নিয়ন পর্যন্ত দ্বিতীয় পর্যায়, মানে 2 থেকে 10 পর্যন্ত যে মৌলগুলো, এটাকে আমরা দ্বিতীয় পর্যায়ে বলি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন হলো নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, এখন দেখা যাবে যে এই লিথিয়াম থেকে বেরিলিয়ামে গেলে তার পরমাণু আকারটা চেঞ্জ হয়ে যায়, তার যোজনী চেঞ্জ হয়ে যায়, তার ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 2-1, অর্থাৎ তার বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। তারপরে বেরিলিয়ামের হলো 2-2, এখানে এর মানে একটা ইলেকট্রন বহিঃশক্তি স্তরে যুক্ত হয়েছে। তারপরে দেখো এখানে তিনটা, আগে ছিল বেরিলিয়ামের ছিল বাইরের শেলে দুইটা, এখানে হলো তিনটা। তারপরে এখানে হলো কার্বনের চারটা, নাইট্রোজেনের হলো পাঁচটা, অক্সিজেনের হলো ছয়টা, তারপরে ফ্লুরিনের হলো সাতটা, আর নিয়নের হলো আটটা। এটা অষ্টকপূর্ণ। আচ্ছা, আর আমরা যদি ওইভাবে লিখি, দেখো 2s1, 2s2, তারপরে হলো 2p1, 2p2, এইভাবে 2p6 পর্যন্ত হবে, তাই না? এগুলোর শেষ ইলেকট্রনটা পিতে যায় বলে এগুলিকে আমরা পি ব্লক মৌল বলি। এখন দেখা যাবে যে এই যে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত যদি আমরা যাই,
তাইলে দেখবো যে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এই 10 নম্বর মৌলের পরে যদি আমি 11তে আসি, তাহলে দেখা যাবে যে তার বহিঃশক্তি স্তরে আরেকটা কি যুক্ত হয়েছে, আরেকটা কক্ষপথ যুক্ত হয়েছে, এবং এখানে হলো 281, মানে তৃতীয় কক্ষপথটা যুক্ত হয়েছে। এই কারণে দেখা যাবে যে তার পরমাণুর আকার লিথিয়ামের চেয়ে বড়, কিন্তু তার যোজ্যতা ইলেকট্রন বা বাইরের সেলে ইলেকট্রনের সংখ্যা এক। দেখছো, এখানে 2s1 আর এটা হলো 3s1, এটা হলো 3s1, তারপরে 3s2, এরপরে আবার এইখানে এরপরে আসলো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের এইভাবে যাবে। তাহলে দেখো এই লিথিয়ামের পরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, পুনরাবৃত্ত হয়েছে, তাই না? এখানেও বাইরের সেলে একটা আছে, এখানেও বাইরের সেলে একটা আছে। এই কারণে দেখা যাবে যে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে। এবং ভৌত ধর্মে কি আছে, কিছুটা মিল আছে, ক্রম পরিবর্তিত হয়। যেমন লিথিয়াম একটু শক্ত, তার চেয়ে একটু নরম হলো সোডিয়াম, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম আরো একটু নরম। অর্থাৎ ভৌত ধর্মে কি হয়, পরিবর্তন হয়, ক্রম পরিবর্তন। বুঝতে পেরেছো? তারপরে যেমন দেখো এইভাবে, যেমন দেখো বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, তাইলে আমরা কি দেখলাম যে মৌলগুলোর কিছু কিছু ধর্ম আছে, বা যে সকল ধর্ম নির্দিষ্ট পর্যায়ে বাদ থেকে ডানে গেলে কি হয়, ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে, এবং পরবর্তী পর্যায়ে সেই ধর্মগুলো কি হয়, আবার পুনরাবৃত্ত হয়। তাহলে ওই ধর্মগুলোকে আমরা কি বলি, ওই ধর্মগুলোকে আমরা পর্যায়বৃত্তিক ধর্ম বলি, তাই না? আচ্ছা, পর্যায়বৃত্তিক ধর্মগুলো কি কি আমরা একটু দেখি। এখানে এখানে আমরা একটা লিস্ট দিয়েছি। এখানে পর্যায় সারণী, যে পর্যায়বৃত্তিক ধর্ম, এটা সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি, একটু পড়ো দেখি এখান থেকে। পর্যায় সারণীর কোনো নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের যে সকল ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে, এবং পরিবর্তিত পর্যায়ে এসব পরবর্তী পর্যায়ে হ্যাঁ, পরবর্তী পর্যায়ে এসব ধর্মের পুনরাবৃত্তি ঘটে, তাদেরকে পর্যায়বৃত্তিক ধর্ম বলে। হ্যাঁ, মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, একসাথেই আমরা ধরলাম। তারপর হলো পরমাণুর আকার, তারপরে হলো যোজনী বা যোজ্যতা যাই বলো, তারপর হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিকে কোন কোন জায়গায় আয়নীকরণ বিভব বলা হয়েছে। বুঝতে পেরেছো? সাধারণত স্থিতি শক্তি হিসাবে যখন একটা শক্তি থাকে, সেটাকে আমরা বলি বিভব। বুঝতে পেরেছো? যেমন পানি, পানি যদি আমি উপরে উঠাই, তাহলে সেটা নিচে পড়ার শক্তি অর্জন করে না? তাইলে এই যে উপরের লেভেলের পানির শক্তি আর নিচের শক্তির মধ্যে কিছুটা পার্থক্য হয়, এটা হলো বিভব পার্থক্য। বুঝতে পেরেছো? ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জির বাংলা হলো স্থিতি শক্তি। বুঝতে পেরেছো? স্থিতি শক্তি বা বিভব শক্তি, ওটাকে আমরা কি বলি, বিভব শক্তি। বিভব শক্তি। তো আয়নীকরণ শক্তি হলো একটা বিভব শক্তি, এই কারণে এটাকে আমরা আয়নীকরণ বিভব বলে থাকি। কি বলে থাকি? আয়নীকরণ বিভব। তারপরে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তারপরে হলো তড়িৎ ঋণাত্মকতা, মানে ইংরেজিতে এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। তারপরে হলো ধাতব ধর্ম, মেটালিক প্রপার্টিস, যেটাকে আমরা বলবো, যে আমরা দেখবো যে কিছু কিছু মৌল আছে তাদের ধাতব ধর্ম আছে, ধাতুর বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলোকে আমরা বলি ধাতব ধর্ম। ধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি বলো দেখি। যেমন ধাতু শক্ত, এটাকে বাঁকানো যায়। তারপরে ধাতুগুলো সাধারণত কঠিন হয়। তারপরে এদের
পিটিয়ে পাতের আকার করা যায়, তারপরে এরা বিজারক হিসেবে কাজ করে, এইসব গুলো হলো ধাতব ধর্ম। যেমন লোহার কিছু ধর্ম আছে, লোহা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, স্বর্ণ, তারপরে তামা, রূপা, এগুলো, তাই না? এই ধাতুগুলোর যে বিশেষ ধর্মগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? ধাতব ধর্ম। ক্লিয়ার? আর ধাতু দিয়ে কি 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 ধর্মগুলো এরা জি স্যার। দেখায়? এরা শাইনিং, এরা কম বেশি কি করে? আলোক প্রতিফলিত করে, শাইনিং। যেমন অ্যালুমিনিয়াম সাদা চকচক করে, তারপরে রূপা একরকমের হয়, গোল্ডের শাইনিং হয়, এরকম লোহাও শাইনিং। লোহা সাধারণত তো স্যার কালো তাপ হয়। পরিবহন করতে পারে। হ্যাঁ, বুঝতে পারি নাই। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি পরের স্লাইডে আবার একটু যাই। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনি কি স্যার কাল মানে স্যার এর আগের ক্লাসটাতে স্যার আপনি কি জটিল যৌগের পুরোটা ক্লাস নিয়ে নিয়েছেন? কারণ স্যার মানে আপনি তো স্যার লিগেন্ডটা বুঝিয়েছেন, কিন্তু স্যার এখানে তো মানে ঋণাত্মক জটিল যৌগ হলে কিভাবে এটার নামটা উচ্চারণ করবো স্যার, এগুলো কি পড়ানো হয়েছে নাকি পড়াবেন? না, ওইটা একেবারে শেষে গিয়ে আমরা অজীব যুগের নামকরণ একটা টপিকস আমরা পড়বো, আলোচনা করব কিভাবে অজীব যুগের নামকরণ করা হয়। বুঝতে পেরেছো? তখন জটিল জি স্যার, আয়নগুলোর জি স্যার। কিভাবে নামকরণ করা হয় আমি আবার নতুন করে পড়াবো। ক্লিয়ার? আচ্ছা, এইখানে জি স্যার। দেখো, এখানে যে চার্টটা আমি দেখিয়েছি এটাকে বলা হয় পেরিওডিক ট্রেন্ড। পেরিওডিক ট্রেন্ড ট্রেন্ড। মানে পর্যায়ভিত্তিক যে চেঞ্জটা সেটাকে আমরা বলি পেরিওডিক ট্রেন্ড। হ্যাঁ, অর্থাৎ একটা পর্যায়ে বা থেকে ডানে বা উপর থেকে নিচে, গ্রুপে হলো উপর থেকে নিচে, আর পর্যায়ে হলো বা থেকে ডানে, তাই না? জি স্যার। এখানে এখানে এই ছবিগুলো একটু দেখো, এটা হলো বা থেকে ডানে, আর এগুলো হলো উপর থেকে নিচে, অর্থাৎ গ্রুপে, গ্রুপে উপর থেকে নিচে, আর পর্যায়ে হলো বা দিক থেকে ডান দিকে। ডান। তো যেই ধর্মগুলো পরিবর্তিত হয় সেগুলিকে আমরা পর্যায়ভিত্তিক ধর্ম বলি। এর মধ্যে আছে ইলেকট্রন শেল। আমরা পর্যায় সারণী নির্দিষ্ট পর্যায়ে বা থেকে ডানে গেলে ইলেকট্রনের কক্ষপথ কি বাড়ে না কমে? চেঞ্জ চেঞ্জ হয়? বাড়বে। হ্যাঁ, হ্যাঁ স্যার, চেঞ্জ। জি স্যার। মোটেও না। যেমন স্যার বোরনের, ইলেকট্রন না স্যার শোনো, কক্ষপথ বোরনের বাড়বে। বোরনের বাইরের শেলে কয়টা কি ইলেকট্রন আছে বলো দেখি? এটা 5 নম্বর মৌল না? তাইলে হ্যাঁ হ্যাঁ। 2 আর 3, জি স্যার। এটা দ্বিতীয় কক্ষপথ। কার্বনের হ্যাঁ হ্যাঁ। 2 আর 4, তাহলে কক্ষপথ কি চেঞ্জ হয়? ও না, না না হ্যাঁ, না স্যার, আমি হ্যাঁ, না স্যার। চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে দেখো, the number of electron cells remain the same, মানে নির্দিষ্ট পর্যায়ে যে কক্ষপথের যে একই সংখ্যা থাকে। সেটা সেম থাকে। যেমন দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকের কক্ষপথের সংখ্যা কয়টি? 2টি না? যেমন 1s আর হলো জি স্যার। 2s2p, তাই না? তাইলে আমরা এখানে দেখো, জি the স্যার। number of electron shells remain the same in the same period। এই এদিকে আমি বলছি পর্যায়। এটা শোনো, এটা দেখলে মনে হয় যে এটার মধ্যে মনে হয় কিছুই জানার নাই, কিন্তু এখানে so many things you have to learn। হ্যাঁ, তারপরে হলো ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন হ্যাঁ কি? জি। পর্যায়ের গুলোর কথা বলি। ব্যালেন্স ইলেকট্রন কি হবে? একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? একটি করে যুযুতা ইলেকট্রন বেড়ে যায়। এই যে ইনক্রিজ বাই 1, ইনক্রিজ বাই 1। এখানে দেখো, বোরনের ব্যালেন্স ইলেকট্রন হলো কয়টা? 3টা। কার্বনের হলো 4টা, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন হবে 6টা, ফ্লুরিনের হবে 7টা, নিয়নের হবে 8টা। তাইলে একটা পর্যায়ে কি হয়? নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন ইনক্রিজ বাই 1। এটা বুঝতে পেরেছো? আর গ্রুপে কি হয়? গ্রুপে ব্যালেন্স ইলেকট্রন রিমেইন সেম। স্যার হ্যাঁ, স্যার বলো। এখানে মৌলগুলো এভাবে লেখা কেন স্যার? হিলিয়ামের নিচে। আমি মৌলগুলোর উপরে এটাকে
প্রেস করেছি, আমি মৌলগুলো উদ্দেশ্য না আমার পড়ানো, এখানে উদ্দেশ্য হলো যে পর্যায়ে এই মানে স্যার এখানে কিভাবে চেঞ্জ হয়, এই যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি, যেমন নাম্বার অফ শেল, তারপরে ব্যালেন্স ইলেকট্রন, ইলেকট্রোনেগেটিভিটি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, তারপরে হলো জি স্যার ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার এবং নন মেটালিক ক্যারেক্টার, তাই না? এগুলো কিভাবে চেঞ্জ হয় বুঝতে পেরেছো? ইলেকট্রন শেল আমরা দেখবো যে বা থেকে ডান দিকে গেলে কি হয়, কক্ষপথের সংখ্যা কোনো চেঞ্জ হয় না, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, কক্ষপথের সংখ্যা চেঞ্জ হয়ে যায়, তাই না? উপর থেকে নিচে গেলে কক্ষপথের সংখ্যা চেঞ্জ হয়ে যায় না? যেমন দেখো লিথিয়ামের কক্ষপথ কয়টা আছে, 2টা, তাই না? আর সোডিয়ামের কক্ষপথ কয়টা আছে? জি স্যার যেমন দেখো সোডিয়াম আমি যদি লিখি এখানে সোডিয়াম Na, তো Na এটা কত নম্বর মৌল? 11। আর আমরা যদি লিথিয়াম লিখি তাহলে এইটা হলো 3 নম্বর মৌল। তো 3কে আমরা কি কি লিখতে পারি? 2 আর প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে কয়টা? 1টা। আর সোডিয়ামের বেলায় প্রথম কক্ষপথে কয়টা? 2টা, তারপরে হলো 8টা, আচ্ছা 8টা, তারপরে হলো 1টা, তাই না? অথবা আমরা যদি এস দিয়ে লিখি তাইলে এই লিথিয়ামের বেলায় কি হবে? 1s2 2s1, আর এটা হবে 1s2, তারপর 2s2 2p6, তারপর thrice-s1, এটার হলো thrice-s1, আর এটার হলো 2s1, তাই না? তো তাইলে আমরা দেখব যে এই যে ইলেকট্রনের যে শেলগুলো বা থেকে ডানে গেলে কি হয়, সেম থাকে শেলের নাম্বার, আর উপর থেকে নিচে গেলে কি হয়, একটা করে শেল যুক্ত হয়, বড় হয়। এই কারণে উপর থেকে নিচে গেলে কি হয়, পরমাণুর আকার বেড়ে যায়। আচ্ছা, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি বাড়বে না কমবে? স্যার পরমাণুর আকার একই থাকবে। কেমনে একই থাকবে? আচ্ছা, ও না পরমাণুর আকারটা নির্ভর করে, শোনো, পরমাণুর আকারটা নির্ভর করে নাম্বার অফ পজিটিভ চার্জ। একটা নিউক্লিয়াসে কয়টা পজিটিভ চার্জ আছে, মানে কয়টা প্রোটন আছে, বুঝতে পেরেছো? নাম্বার অফ পজিটিভ চার্জ, হ্যাঁ পজিটিভ চার্জ পি প্লাস, হ্যাঁ পি প্লাস। আচ্ছা আমি এটা আবার একটু লিখি, যেমন দেখো এইটা একটা পরমাণু, পরমাণুর এইটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস হলো প্লাস, প্রোটন আছে প্লাস, আর এইখানে কি আছে, এখানে হলো এই জায়গায় কি আছে, নেগেটিভ চার্জ, এখানে আছে নেগেটিভ চার্জ। তাইলে এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে না? হ্যাঁ স্যার। এটাকে আমরা কি বলি, স্থির তড়িৎ আকর্ষণ বল, এটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলের মান যত বেশি হবে পরমাণুর আকার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আকর্ষণ বলের মান, নিউক্লিয়াস এবং বহিঃশক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের মান যত বেশি হবে কি হবে, পরমাণুর আকার ছোট হয়ে যাবে। যেমন দেখো বোরন, বোরনের বাইরের শেলে কয়টি ইলেকট্রন আছে? 3টা। বোরনের কয়টা আছে? 2 আর হলো 3। তাইলে তার বোরনের কত, কয়টা ইলেকট্রন আছে, কয়টা পজিটিভ চার্জ কয়টা বলো দেখি? পজিটিভ চার্জ হলো 5টা, আর নেগেটিভ চার্জ কয়টা? 5টা না? 5টা, হ্যাঁ হ্যাঁ, বাইরের শেলে 3টা, ভিতরে হলো 2টা। তাইলে 5টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল, আর 5টা প্রোটন এবং 5টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল। আর এইখানে কি হবে, এখানে হলো 2 আর হলো কত, 4, 2 আর 4। তাইলে এখানে হলো 6টা ইলেকট্রন 6টা প্রোটনের মধ্যে আকর্ষণ বল, আর এখানে হলো 5টা ইলেকট্রন 5টা প্রোটনের মধ্যে আকর্ষণ বল। তাইলে বোরনের চেয়ে কার্বনের আকার বড় হবে না ছোট হবে? স্যার বড় হবে, কার্বনের আকার বড় হবে। আকর্ষণ বল বাড়লে কি হবে? শোনো, এই 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 এই
এইটা যদি বেশি জুড়ে আকর্ষিত হয় তাহলে কি হবে, নিউক্লিয়াস দিয়া এই পজিটিভ চার্জ দিয়ে যদি বহিঃশক্তি স্তরটা বেশি জুড়ে আকর্ষিত হয়, জি স্যার। হ্যাঁ, এখন দেখো জি তার স্যার। বাইরে শেলে আছে 3টা, তার বাইরে শেলে আছে 4টা, তাইলে এইখানে নিউক্লিয়াস 3টা ইলেকট্রনকে যেই জুড়ে টানবে 4টা ইলেকট্রনকে কি সেই জুড়ে টানবে? না স্যার। কি কোনটা বেশি জুড়ে টানবে? স্যার বোরন। বোরন জুড়ে টানবে কেন? তিনটা পজিটিভ চার্জ আর তিনটার মধ্যে যেই বল, আকর্ষণ বল। আচ্ছা আমি এখানে একটু দেখাই, এখানে এইটা হলো বোরন আর এইটা হলো কার্বন, এটা হলো কার্বন। আচ্ছা, তো এখন দেখো এইখানে কয়টা নেগেটিভ চার্জ আছে? 4টা। আর এইখানে নেগেটিভ চার্জ হ্যাঁ। আছে কয়টা? নেগেটিভ চার্জ আছে কয়টা? 3টা। 3টা। আর এখানে পজিটিভ চার্জ কয়টা 3টা। আছে? 3টা না, 5টা। এটার পজিটিভ চার্জ হলো 5টা। বোরনের নিউক্লিয়াসে হ্যাঁ স্যার, 5টা প্রোটন আছে না? আর এইখানে 5। পজিটিভ চার্জ কয়টা? জি স্যার। কেন কার্বন 6 নম্বর না, তাহলে এখানে হবে +6, তাই না? 6+। জি স্যার। তাহলে 6টা প্রোটন যদি 6টা প্রোটন আর 4টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হবে না 5টা আর 3টার মধ্যে আকর্ষণ বল বেশি হবে? কোন জায়গায় আকর্ষণ? এদিকে আকর্ষণ বল বেশি না? 4টা জি স্যার। ইলেকট্রনকে 6টা প্রোটন যেই জুড়ে টানবে, 3টা ইলেকট্রনকে 5টা প্রোটন কি তার চেয়ে কম জোরে টানবে না? কারণ এখানে নেগেটিভ চার্জ তো কম। হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি স্যার। জি স্যার। তাইলে দেখা যাবে যে বোরনের পরমাণুর বহিঃশক্তি স্তরের আকার যদি এমন হয়, তা কার্বনেরটা কি হয়ে যাবে? আরো ছোট হয়ে যাবে। তারপরে জি স্যার। একইভাবে নাইট্রোজেনের আরো ছোট হয়ে যাবে, অক্সিজেনের জি স্যার। কি হবে? আরো ছোট হয়ে যাবে, ফ্লুরিনের যত। তাহলে পর্যায় সারণীর বা থেকে ডানে গেলে, পর্যায় সারণীর নির্দিষ্ট পর্যায়ের বা থেকে ডানে গেলে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। ছোট হয়। হ্যাঁ, কেন হ্রাস পায়? কারণ এখানে বহিঃশক্তি স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয় এবং নিউক্লিয়াসে কি যুক্ত হয়? একটা করে ইলেকট্রন যুক্ত হলে একটা প্রোটনও যুক্ত হবে না? যেমন দেখো বোরনের এখানে প্রোটন ছিল 5টা, এখানে হলো কার্বনের হলো 6টা, একটা প্রোটন যুক্ত হয়ে গেছে। আবার এখানেও 3 থেকে 4 হয়ে গেছে, অর্থাৎ একটা ইলেকট্রন যুক্ত হয়েছে। এখানে কি যুক্ত হয়েছে? একটা ইলেকট্রন। আর এই বোরন থেকে যদি কার্বনে যাই, প্রোটন যুক্ত হয়েছে কয়টা? প্লাস একটা প্রোটন, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। তাইলে নির্দিষ্ট পর্যায়ের বা থেকে ডানে গেলে কি হয়? একটা করে প্রোটন এবং একটা করে ইলেকট্রন যুক্ত হয়, যে কারণে বহিঃশক্তি স্তরের ইলেকট্রনগুলো কি হয়? আরো জোরে আকর্ষিত হয়। এ কারণে পর্যায় সারণীর বা থেকে ডানে গেলে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। আচ্ছা, আবার যদি উপর থেকে নিচের দিকে যাই, উপর থেকে যদি নিচের দিকে যাই গ্রুপে, যেমন দেখো ফ্লুরিন থেকে যদি আমি ক্লোরিনে যাই, তাহলে পরমাণুর আকার কি বাড়বে না কমবে? বলতো, ফ্লুরিন থেকে যদি ক্লোরিনে যাই, পরমাণুর আকার বাড়বে না কমবে? স্যার বাড়বে। কেন বাড়বে? কারণ তার মধ্যে শক্তি স্তর আছে কয়টা ফ্লুরিনের মধ্যে? ফ্লুরিন তো 9 নম্বর মৌল, তাই না? ফ্লুরিন কত? 9, আর ক্লোরিন হলো 17। 17। তো 9 কে যদি আমি ভাঙি, কিভাবে ভাঙবো? 9 হলো 2 আর হলো আর 7, তাই না? 2 আর 7। 7। আর স্যার ওইটারও 7। হ্যাঁ, 17 কে ভাঙলে 2 8 7। 2 8 7। তাহলে এখানে শক্তি স্তর কয়টা আছে? স্যার ওখানে 7টা, মানে লাস্টের কক্ষপথ 7টা, দুইটারই। এইটারও 7টা আছে, এটারও 7টা আছে, কিন্তু এখানে শক্তি স্তর হলো 3টা আর এখানে শক্তি স্তর হলো 2টা। এই কারণে এটার পরমাণুর আকার, শক্তি স্তর বেড়ে যায়, অর্থাৎ পরমাণুর আকারও কি হবে? বেড়ে যাবে, তাই না? শক্তি স্তর বেড়ে যায়, বাড়লে কি হয়? প্রোটনও বাড়ে। আচ্ছা, 9 থেকে 17 গেলে কয়টা প্রোটন বাড়লো? স্যার 9 থেকে 17 9 10 11 12 13 14 15 16 17 স্যার 8টা।
8টা বেড়ে গেল, তাই না? আবার আহ, একটা শক্তি স্তরও বেড়ে গেল, তাই না? একটা কি বেড়ে গেল? শক্তি স্তরও বেড়ে গেল। শক্তি স্তর। তো এখন এই কারণে দেখা যাবে যে শক্তি স্তর যদি উপর থেকে নিচে দিয়ে গেলে আমরা দেখব যে একটা করে শক্তি স্তর যুক্ত হয়, এবং এই কারণে পরমাণু আকার কি হয়? বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা কি জানলাম? একটা নির্দিষ্ট পর্যায়ে এখানে দেখো জি স্যার, প্রশ্ন স্যার আপনার কাছে। ভলিউমটা নাই, ভলিউমের উপরেই কিন্তু নির্ভর করে সবকিছু। এখানে যে যতগুলো ধর্ম আছে, তোমার বাইরের সেলের ইলেকট্রন এবং তার যে ভলিউম, পরমাণুর আকার, এগুলোর উপরে সব নির্ভর করে। বুঝতে পেরেছো? তো এখন দেখো, এই যে আমরা আমরা যে এই পর্যায়ে আমরা দেখি, এই লাইনটা একটু পরে দেখো তো, এটা এটা কি? ব্যালেন্স ইলেকট্রন। নির্দিষ্ট পর্যায়ে ব্যালেন্স ইলেকট্রন কি হয়? ইনক্রিজ বাই 1, ইনক্রিজ বাই 1। মানে একটা করে বেড়ে যায়, ব্যালেন্স ইলেকট্রন একটা করে বেড়ে যায়। তারপরে আর এই গ্রুপের মধ্যে কি হয়? ব্যালেন্স ইলেকট্রন সেম থাকে কিন্তু শক্তি স্তর বাড়ে, কিন্তু ব্যালেন্স ইলেকট্রন জি স্যার, সেম থাকে। সেম থাকে। ইলেকট্রোনেগেটিভিটি, পর্যায় সারণীর বাঁ থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেড়ে যায়। বেড়ে যায়। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, বাকি নিচের গুলো একটু দেখো তো, একটু একটু দেখে আমাকে বলো। লোনিজেশন ইলেকট্রন ইনক্রিজ ডিক্রিজ, মানে বাম থেকে ডানে গেলে এটা ইনক্রিজ হবে, আর উপর থেকে নিচে গেলে এটা ডিক্রিজ হবে। স্যার এই লোনিজেশন ইলেকট্রন, স্যার এটা কি? এটা এল না, এটা আই। এটা হলো স্যার আই, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। ইলেকট্রন। আচ্ছা, এইটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি কি? বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে। ইনক্রিজ। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে তীর চিহ্নটা যেদিকে দেয়া আছে, এটাতে বোঝায় বাড়ে, ইনক্রিজ। জি স্যার। তাই না? আচ্ছা, ধাতব ধর্ম দেখা যাবে যে বাঁ থেকে ডান দিকে গেলে কি হয়? কমে যায়। তাইলে পর্যায় সারণীর বাঁ দিকের গুলো হলো ধাতু, আর ডান দিকের গুলো কি? অধাতু, তাই না? আরেকটা জিনিস দেখো, বাঁ দিক থেকে ডানে গেলে নন মেটালিক মানে অধাতব ধর্মটা বেড়ে যায়, তাই না? ধাতু ধর্মটা, মেটালিক ক্যারেক্টারটা উপর থেকে নিচের দিকে বাড়ে, তারপরে নন মেটালিক ক্যারেক্টার উপর থেকে নিচের দিকে কি হয়? ইনক্রিজ হবে। এখানে এখানে এটা কোনটার সাথে ক্যারেক্টার? মেটালিক ক্যারেক্টার হলো, মেটালিক ক্যারেক্টারটা কি? স্যার ধাতু। হ্যাঁ, এদিক থেকে এদিকে কমে, কমে এখানে কমে, আর এদিকে হলো এদিকেও কমে। এখানে নন মেটালিক ক্যারেক্টারটা কমে, কিন্তু মেটালিক ক্যারেক্টারটা বাড়ে। এই যে দেখো, মেটালিক ক্যারেক্টারটা বাড়ে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ইলেকট্রন আসক্তি। এটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বাঁ থেকে ডানের দিকে বাড়ে, আর গ্রুপে উপর থেকে নিচের দিকে কমে। আচ্ছা, বাংলায় তোমাকে পরে আমাকে বলতে হবে, এগুলি একটু বাংলায় পড়ে আমাকে প্রথম থেকে একটু বলো দেখি, দেখি তুমি বাংলায় পারো কিনা। এখান থেকে শুরু করো। পর্যায় সারণী নির্দিষ্ট পর্যায়ের বাঁ থেকে ডানে গেলে, এই কথাটা বলে ইলেকট্রন সেলের সংখ্যা কি? বাড়ে। আর উপর থেকে নিচে গেলে? হ্যাঁ, ইলেকট্রন সেল স্যার বাড়ে। আর এখানে কি বাড়ে না সেম থাকে? না না, উপর থেকে সেম থাকে। এখানে হলো বাঁ থেকে ডানে গেলে। আচ্ছা, এখানে আমরা পড়বো বাঁ থেকে ডানে, বাঁ থেকে ডানে, এটা আমরা পড়বো বাঁ থেকে ডানে। এটা কি? এটা কি পর্যায়ে? এটা হলো বাঁ থেকে ডানে, আর এটা হলো উপর থেকে নিচে। এটা হলো উপর থেকে নিচে। তাহলে কথাটা একটু মুখোমুখি বলতো। পর্যায় সারণীর বাঁ থেকে ডানে গেলে
ইলেকট্রন সেল সেম থাকে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন সেল বৃদ্ধি পায় একটা একটা করে। আচ্ছা, তারপরে তারপরে জুজ্জতা ব্যালেন্স ইলেকট্রন, ইলেকট্রন। এটা বাংলা হলো ব্যালেন্স ইলেকট্রনকে আমরা পড়বো জুজ্জতা ইলেকট্রন। ইলেকট্রন জুজ্জতা ইলেকট্রন কি করে, বা থেকে ডানে গেলে বা থেকে ডানে গেলে এটা একটা করে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে এটা একই থাকে। সেম থাকে। রিজিয়নস মানে রিমেইনিং দ্য সেম মানে একই থাকে, ঠিক আছে? এটা কি থাকে? একই থাকে। ব্যালেন্স ইলেকট্রনটা এক থাকে। যেমন দেখো, এই যে সপ্তম পর্যায়ের যে মৌলগুলো আছে, এখানে হলো 17 গ্রুপ, তাদের বাইরে সেলে কি আছে, 7টা করে ইলেকট্রন আছে না এগুলো? প্রত্যেকটা সাত। তাইলে এগুলো রিমেইনিং সেম। আর যদি আমরা বা থেকে ডান দিকে যাই পর্যায়ে, তাইলে বাই ইলেকট্রন ওয়ান। সংখ্যা কি হয়, একটা করে বাড়ে। ইলেকট্রন একটা করে বাড়ে। আচ্ছা, তারপরে দেখো আয়নীকরণ বিভব। আচ্ছা, আয়নীকরণটা কি? যে আমরা একটা জিনিসের একটা পরমাণু বাইরের সেল থেকে, যেমন দেখো সোডিয়াম তার সোডিয়াম আয়ন হয়, একটা ইলেকট্রন যদি সোডিয়াম থেকে আমি বাদ দেই, এই যে সোডিয়াম পরমাণুটা, এটার এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন বাদ দেই, তাইলে কি হবে বলো দেখি? সোডিয়াম আয়ন হয়ে যাবে। জি স্যার, আয়ন হবে। এই যে সোডিয়াম প্লাস আয়ন হবে, আর কি হবে, প্লাস একটা ইলেকট্রন আমি সরিয়ে নিলাম। আচ্ছা, একটা ইলেকট্রন কি সরানো সম্ভব? শোনো, সোডিয়ামের একটা পরমাণু, 1 মিনিট, সোডিয়ামের একটা পরমাণু তো আমি নিতে পারবো না আলাদা করে। তাইলে আমি কি নিব? 1 মোল। 1 মোল মানে 23 গ্রাম। বুঝতে পেরেছ? 1 মোল সোডিয়াম কত গ্রাম? 1 মোল সোডিয়াম ইজ ইকুয়াল টু কত গ্রাম? 23 গ্রাম। ইকুয়াল টু কত গ্রাম? 30 গ্রাম। মাউসটা একটু প্রবলেম করছে। 23 গ্রাম, তাই না? 23 গ্রামের মধ্যে কয়টা সোডিয়াম পরমাণু আছে বলো দেখি? অ্যাভোগাড্রোর সংখ্যা 6 পয়েন্ট, এটা হলো এন ক্যাপিটাল, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান। তাইলে প্রত্যেকটা থেকে যদি একটা করে ইলেকট্রন আমি সরাই, তাইলে কি হবে? 1 মোল সোডিয়াম আয়ন তৈরি হবে। তাইলে এই জিনিসটাকে আমরা বলবো সোডিয়ামের প্রথম আয়নীকরণ বিভব বা প্রথম আয়নীকরণ শক্তি। তাইলে কোন মৌলের বহিঃশক্তি স্তর থেকে আমরা যদি 1 মোল পরিমাণ কোন মৌলের বহিঃশক্তি স্তর থেকে যদি আমরা একটি করে ইলেকট্রন অপসারণ করে বা n মোল ইলেকট্রন অপসারণ করে আমরা n মোল পজিটিভ আয়নে পরিণত করি, তাহলে যেই শক্তিটার প্রয়োজন হবে সেটি হলো আয়নীকরণ বিভব। আচ্ছা, আয়নীকরণ বিভব ডিটেলস আমরা পরে গিয়ে পড়বো। সোজা কথা, আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির দরকার সেটি হলো আয়নাইজেশন এনার্জি। তাইলে বা থেকে ডান দিকে গেলে কি হয়? আয়নীকরণ বিভব বাড়ে না কমে? বৃদ্ধি পায়। কেন বাড়ে বলো দেখি? পরমাণুর আকার তো ছোট হয়ে যায়। হ্যাঁ স্যার। তো ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে চলে আসে না? হ্যাঁ স্যার, এর জন্য কার্বনের আকার যদি এমন হয়, তা নাইট্রোজেনের আকার একটু আরো ছোট হবে, অক্সিজেনের আকার আরো ছোট হবে। তাইলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের যত কাছাকাছি থাকবে, এখান থেকে সরাতে খুব কষ্ট হবে। হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছো? আর ইলেকট্রন অ্যাফিনিটি কি? মানে একটা বহিঃশক্তি স্তরে আয়নীকরণ বিভবের উল্টোটা হলো যে বাইরের সেলে ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি বেরিয়ে যায় সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝতে পেরেছো? আর তড়িৎ ঋণাত্মকতা কি? একটা বন্ধন, মনে করো এ আর বি, একটা এ আর বি মিলে কি করেছে? একটা বন্ধন তৈরি করেছে এখানে। তাহলে তাদের দুইজনের দুইটা ইলেকট্রন থাকবে না? এক জোড়া ইলেকট্রন থাকবে। মনে করো একটা ইলেকট্রন হলো ডট আর একটা হলো ক্রস। এখন নিয়ম অনুযায়ী এই ইলেকট্রন জোড়াটা কি দুই পরমাণুর মাঝখানে থাকার কথা ছিল। এখন তার তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে এই ইলেকট্রন গুলোকে কি করবে? তার নিজের দিকে টেনে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? তাইলে এই যে বন্ধন জোড়া ইলেকট্রন,
তার নিজের দিকে টেনে আনার যে ক্ষমতাটা সেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা আমরা ইলেকট্রন অ্যাফিনিটি হলো আয়নীকরণ বিভবের বিপরীত, ইলেকট্রোনেগেটিভিটি হলো বন্ধন জোড়া ইলেকট্রন তার নিজের দিকে টানার ক্ষমতা, ব্যালেন্স ইলেকট্রন হলো তার বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে, যে কয়টা, সেটা হলো ব্যালেন্স ইলেকট্রন। বুঝতে পেরেছো? স্যার যোজ্যতা। জি স্যার। যোজ্যতা ইলেকট্রন। আর ইলেকট্রন শেল হলো যে একটা পরমাণুর চারপাশে কয়টা শেল আছে, কয়টা কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে দুইটা থাকতে পারে, পরের কক্ষপথে কয়টা থাকতে পারে, 8টা, পরের কক্ষপথে কয়টা থাকতে পারে, 8টা, তাই না? তো এটা আমরা শিখলাম। তাহলে এগুলো একটু মোটামুটি আমরা জানলাম। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, আজকে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে পরের ইয়েটা, তুমি এই দুইটা পয়েন্ট একটু পড়ো তো এখানে। গলনাঙ্ক কি? গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, সেটা হলো তার গলনাঙ্ক। বুঝতে পেরেছো? বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটা পদার্থ যে তাপমাত্রায় কি হয়, কঠিন থেকে তরল অবস্থা প্রাপ্ত হয়, সেইটাকে আমরা বলি তার গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক হলো ওই একই বায়ুমণ্ডলীয় চাপে কোনো একটা পদার্থ তাপমাত্রায় তোমার তরল থেকে গ্যাসে পরিণত হয়, সেটা হলো স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? একটা পদার্থের ভিতরে যে বন্ধন প্রকৃতি আছে সেটার উপরে। এখন দেখো, যেমন একটা পরমাণুর আকার খুব ছোট, আবার ডান পাশের একটা পরমাণুর আকার কি, আরেকটা পরমাণুর আকার বড়। যেমন দেখো, সোডিয়ামের আকারের তুলনায় ক্লোরিনের আকার কি, এখানে তড়িৎ-ঋণাত্মকতার যদি পার্থক্য অনেক বেশি হয় দুটো মৌলের মধ্যে, তাইলে সেটা কি আয়নিক যৌগ তৈরি করে। আয়নিক যৌগগুলো সাধারণত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেশি হয়। আর সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, কম হয়। আচ্ছা, এখন দেখো, এই যে ধাতুগুলো আছে পর্যায় সারণীর যে বাঁদিকের যে মৌলগুলো আছে, এগুলো হলো এই হাইড্রোজেন ছাড়া বাকিগুলো কি ধাতু। ধাতুগুলোর মধ্যে এক প্রকার বন্ধন থাকে, সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। ওই ধাতব বন্ধন থাকার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। আবার যেমন দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা কি ধরনের বন্ধনে যুক্ত হয়, সমযোজী বন্ধনে যুক্ত হয়। এই কারণে সমযোজী বন্ধন খুব সহজে ভেঙে যায়। তো যেমন অধাতুর সাথে কি কি করে, সমযোজী বন্ধনে যুক্ত হয়। আবার ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধনে যুক্ত হয়। তাহলে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্পূর্ণ নির্ভর করে কিসের উপরে, তোমার এর বন্ধন প্রকৃতির উপরে। যদি ধাতব বন্ধন তৈরি হয়, যেমন ধরো লোহার মধ্যে ধাতব বন্ধন আছে, এই কারণে লোহার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। বুঝতে পেরেছো? লোহার চেয়ে অ্যালুমিনিয়ামের ধাতব বন্ধনটা আর একটু কম, এই কারণে লোহার চেয়ে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কি আরো কম। বুঝতে পেরেছো? তারপরে আমরা পর্যায়ে 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 যদি আমরা খেয়াল করি, যে একটা পর্যায়ে বাঁ থেকে ডান দিকে গেলে দেখা যাবে যে গলনাঙ্ক ধীরে ধীরে কমতে থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, কমতে থাকে। আবার ঠিক একইভাবে একটা পর্যায়ের উপর থেকে নিচে দিকে গেলেও কি হয়, গলনাঙ্ক কমতে থাকে। এইখানে এই দুটো পয়েন্ট একটু পড়ো দেখি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটি পর্যায়বৃত্ত ধর্ম। মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তাদের পরমাণুর আকার, বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস ও চার্জের ঘনত্বের উপর নির্ভর করে। নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার হ্রাস পায় এবং বহিঃস্তরের চার্জের তলমাত্রিক ঘনত্ব বাড়তে থাকে। তাই নির্দিষ্ট পর্যায়ে তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায়, যে বহিঃশক্তি স্তরের যে শক্তি স্তরটার আকার আর ইলেকট্রনের সংখ্যা,
যেমন বোরনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা। কার্বনে আছে কয়টা? 4টা। তাহলে তলমাত্রিক ঘনত্ব কার বেশি? কার্বনের। কার্বনের বেশি। কারণ আবার দেখা যাবে যে বোরনের চেয়ে কার্বন পরমাণু আকার ছোট, তাই না? হ্যাঁ স্যার। তো জি স্যার। ছোট, আবার তার বাইরে শেলে আছে 4টা ইলেকট্রন। আর এটা আকারে বড়, বাইরে শেলে আছে কয়টা ইলেকট্রন? 3টা। তাইলে বোরনের চেয়ে কার্বনের তলমাত্রিক ঘনত্ব বেশি। বুঝতে পেরেছো? এই জি স্যার। তাই নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডানে মৌলসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক একটি সীমা পর্যন্ত বৃদ্ধি পেয়ে আবার তা ক্রমান্বয়ে হ্রাস পায়। হ্যাঁ, পর্যায়ভিত্তিক ধর্ম মানে কি? যে একটা জিনিস আহ বাড়তে বাড়তে আবার সেটা আবার পূর্বাবস্থায় ফিরে আসে। মানে একটা বৃত্তই যদি ধরি বা ঘড়ির কাঁটার কথাই ধরি, ঘড়ির কাঁটা কি 12টা থেকে 1টায় যায়, এইভাবে ঘুরতে ঘুরতে আবার সেই শূন্য, 12টা মানে শূন্য না? হ্যাঁ, একেবারে 12টা, আমরা 12টা বাজে, 12টার পর মুহূর্তেই তো শূন্য শুরু হয়, তাই না? তাইলে একটা বিন্দুতে যখন এটা ফিরে আসে বারবার, সেটাকে আমরা বলি পর্যায়বৃত্তি ধর্ম। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? পর্যায়বৃত্তি ধর্ম, তাই না? তাহলে নির্দিষ্ট পর্যায়ে বা থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার কি হয়? হ্রাস পায় এবং বহিঃশক্তি স্তরের তলমাত্রিক ঘনত্ব বাড়তে থাকে। তাই নির্দিষ্ট পর্যায়ে বা থেকে ডানে মৌলসমূহের কি হয়? গলনাঙ্ক একটি সীমা পর্যন্ত বৃদ্ধি পেয়ে আবার তা ক্রমান্বয়ে হ্রাস পায়। আচ্ছা, আমরা একটু পরের স্লাইডে এখানে কিছু তথ্য দিয়ে রাখছি। এই যে দেখো, এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের এই চার্টটা একটু খেয়াল করো, একটু এই পয়েন্টসটা একটু পড়ো। আজকে আমরা এই পর্যন্ত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আর পরমাণু আকার সম্পর্কে তো আমি অলরেডি আগেই, এখানে একটা চার্ট দেয়া আছে, দেখো মৌলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে বাড়ে কমে। এখানে কালো রেখাটা কি? কালো রেখাটা হলো গলনাঙ্ক আর লাল রেখাটা হলো স্ফুটনাঙ্ক। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ওই যে এমপিটি কি? মেল্টিং পয়েন্টস। আর বিপিটিএস মানে কি? বয়লিং পয়েন্টস। এখানে এই গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা নির্দিষ্ট, এখানে দেখো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই মৌলগুলোর গলনাঙ্ক এখানে কত থেকে দেখানো হয়েছে? 11 থেকে 18, 11 থেকে 18। 18। তাহলে সোডিয়াম থেকে যদি ম্যাগনেসিয়ামে যাই, তাহলে দেখা যাবে তার গলনাঙ্ক বেড়ে গেছে। আবার ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামে গেলে সামান্য বাড়ে, কিন্তু সিলিকনে গেলে তার অনেক বেড়ে যায়, তারপরে কার্বনে গেলে আরো বেড়ে যায়। আচ্ছা, কার্বনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে হীরক। কার্বন মানে কি? আমরা যদি ডায়মন্ডের কথা বলি, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো সবচেয়ে বেশি হলো কার? হীরকের। হীরককে গলানো সম্ভব না সাধারণ অবস্থায়, প্রায় 4-5 হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তারপরে হয়তো সেটা গলতে পারে। আর সোডিয়াম তো বাতাসে আনলে গলতে শুরু করে। ম্যাগনেসিয়াম, তাইলে এখানে দেখো তার বাইরের শেলে আস্তে করে ইলেকট্রন বাড়ছে না, আবার পরমাণুর আকার হ্রাস পাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সোডিয়াম থেকে আমরা যদি পরমাণুর আকার হ্রাস পাচ্ছে, চার্জ বেড়ে যাচ্ছে এবং হ্যাঁ তাদের স্যার। গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। এই চার্টটা, এরকম একটা চার্ট দেয়া থাকতে পারে পরীক্ষায়। তো এখানে দুইটা রেখা দেয়া থাকবে না, যে কোনো একটা রেখা দেয়া থাকবে, হয় গলনাঙ্ক নাইলে স্ফুটনাঙ্ক। এখন বলা হবে যে এটা কেন? ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে গেলে আমরা কি ব্যাখ্যা করব? যে গলনাঙ্ক হলো বাইরের তার চার্জের বাইরে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, চার্জের তলমাত্রিক ঘনত্ব এবং পরমাণু আকারের উপর নির্ভর করে। আমরা সোডিয়াম থেকে যদি আমরা ক্লোরিন পর্যন্ত যাই, তাইলে দেখা যাবে যে এদের গলনাঙ্ক কি হয়? একটা চূড়ান্ত সীমা পর্যন্ত বৃদ্ধি পেয়ে আবার কমতে থাকে। বুঝতে পেরেছো? তো এই আর কি, এখানে এই ছবিটা দেয়া আছে এবং এখানে এদের মানগুলো দেয়া আছে। এখানে যেই চার্টটা দেওয়া আছে এটা হলো এইটা।
চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো আছে, এটা কি চতুর্থ পর্যায়ে হবে? এখানে এই সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, এটা কি চতুর্থ পর্যায়ে হবে? এখানে চতুর্থ পর্যায়ে হবে না এটা। হ্যালো, আমরা এই যে সোডিয়াম, এটা হবে তৃতীয় পর্যায়ে, এখানে একটু ভুল আছে, এটা চতুর্থ পর্যায়ে হবে না। বুঝতে পেরেছো? এটা কি হবে? হ্যালো, তৃতীয় পর্যায়ে। আর এইটা কি হবে? এটা দ্বিতীয় পর্যায়ে। এটা আমার নেট অনেক স্লো স্যার, এর জন্য কানেক্টিং ছিল আচ্ছা, কিছু। আজকে আমি রেখে দিব। এখানে দেখো, এটা তৃতীয় পর্যায়ে হবে না, এটা হবে দ্বিতীয় পর্যায়ে, আর এটা হবে তৃতীয় পর্যায়ে। এখানে একটু লেখায় একটু ভুল হয়ে গেছে। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত হবে দ্বিতীয় পর্যায়ে, আর সোডিয়াম থেকে আর্গন হবে চতুর্থ, তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে। এখানে দ্বিতীয় এবং তৃতীয় হবে। ক্লিয়ার? আর এখানে তাদের চেঞ্জ গুলো দেয়া আছে, দেখো এখানে। এখানে হলো কার্বনের একেবারে পিক পয়েন্টে আছে, আর এখানে আছে সিলিকনের, তাই না? জি স্যার। সিলিকন তো আমি বলছিলাম, সিলিকন সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। তারপরে সিলিকন ডাইঅক্সাইড যে বালু, এটার তাপ অনেক কঠিন পদার্থ, তাই না? ঠিক আছে, আজকে রেখে দেই। আমরা পরের পর্যায়ে আমরা পরমাণু আকার এবং অন্যগুলো নিয়ে পড়বো। তুমি ওই শীটটা কি অ্যাক্সেস করতে পারছো? আমি যে শীটটা দিয়েছি অলরেডি। আপনি 3টা লিংক দিয়েছেন স্যার, ওগুলো আমি করবো, এখনো করিনি কিন্তু করে ফেলবো। না, ডাউনলোড করো, তুমি ক্লিক করলেই তোমার মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। স্যার হয়ে যাবে। জি স্যার। হ্যাঁ, তো থ্যাংক ইউ, আজকে রেখে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।